প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন সমকালীন অর্থনীতির আজকের পর্ব থেকে। ব্যাংকিং ব্যবস্থার সুস্বাস্থ্যের উপর অনেকটাই নির্ভর করে দেশের মাক্রো অর্থনৈতিক এবং রাজস্ব বিষয়ক স্থিতিশীলতা। ব্যাংকিং খাত সামগ্রিকভাবে অর্থনীতির প্রাণ প্রবাহ সচল রাখে। যদি কোনো কারণে বিশেষ একটি ব্যাংকের স্বাস্থ্য বিপর্যয় ঘটে, তখন কিন্তু সরকারি অর্থ প্রবাহ করেই রক্ষা করতে হয়। পুরো ব্যাংকিং ব্যবস্থাকে সচল রাখতে হলে নৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব দিতে হবে। আমাদের কেন্দ্রীয় ব্যাংক ধীরে ধীরে সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করছে। সমস্ত ব্যাংকের আশ্রয়স্থল হিসাবে কেন্দ্রীয় ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে সুদূর প্রসারী ভূমিকা রাখবে। এডিবি রিপোর্ট অনুযায়ী দেশের মোট রেমিটেন্সের 40% অবৈধ হুন্ডির মাধ্যমে পাচার হচ্ছিল, আর এই অবৈধ পাচার রোধে সরকার মানি লন্ডারিং আইন চালু করেছে। আমরা জানি দেশের 20 শীর্ষ ঋণখেলাপির কাছে 15টি ব্যাংকে পাওনার পরিমাণ 2,642 কোটি 66 লাখ টাকা। ধীরে ধীরে কেন্দ্রীয় ব্যাংক খবরদারি বাড়ার কারণে ঋণখেলাপি পরিস্থিতির উন্নয়ন ঘটেছে। আমাদের প্রতিবেদক মনিরুদ্দিন আহমেদ উপস্থিত হয়েছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব রবিউল হোসেনের নিকট। চলুন তার সাক্ষাৎকারটি দেখা যাক। ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে তা কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? সংস্কার কথাটাই ইঙ্গিত করে যে সংস্কার মানেই হচ্ছে নতুন করে কিছু উপকার বা কোনো পাওয়ার, বেটার রেজাল্ট পাওয়ার। সেই দিক দিয়ে মানে ব্লাইন্ডলি বলা যায় যে সংস্কার অবশ্যই উপকার আনবে। বর্তমান সরকার যে সমস্ত উদ্যোগ এই ব্যাংকিং সংস্কারের জন্য নিয়েছেন, আমি বলবো অবভিয়াসলি এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এতে যথেষ্ট উপকার অবশ্যই হবে। কারণ আমরা যেভাবে কাজ করতে যে মানে অচল অবস্থা অলমোস্ট এসে মানে যে পৌঁছেছি, সেগুলোর উত্তরণের জন্য এখন তো সংস্কারের প্রয়োজন। পুরনোকে বিদায় দিয়ে নতুনকে আনা, এগুলোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তারপরেও আমরা এখন কম্পিটিশনে, দারুণ কম্পিটিশনে আছি প্রাইভেট ব্যাংকগুলোর সাথে, প্লাস বিদেশি ব্যাংকগুলোর সাথে যারা এখানে অপারেট করছে। তো আমাদের ক্লায়েন্ট ধরে রাখতে হলে অবশ্যই এই সমস্ত সংস্কারগুলো করে তাদেরকে অ্যাট্রাকশন দিতে হবে, এবং অ্যাট্রাকশন না দিতে পারলে কিন্তু আমরা কাস্টমার দিন দিন হারাতে বসবো। এই প্রয়োজনেই এবং এই কারণেই কিন্তু আমাদের সংস্কার করতেই হবে। ইতিমধ্যে আমরা এই সংস্কার বলতে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। ডিপার্টমেন্টকে ডাউনসাইজ করেছি, ম্যান পাওয়ার রেশনালাইজ করেছি, তারপরে প্রোডাক্ট পার্টিকুলারলি টাইম উপযোগী, সময় উপযোগী, যুগ উপযোগী এই নিয়ে প্রোডাক্ট নির্ধারণ করেছি। মাইক্রো ক্রেডিটের উপর জোর দিয়েছি, ফরেন এক্সচেঞ্জ বিজনেস এর উপর জোর দিয়েছি, রেমিটেন্সের উপরে জোর দিয়েছি, এবং রেমিটেন্স ব্যবসায় জোর দেওয়ার সুবাদে আমরা কিন্তু ইএফটি করেছি এবং নতুন নতুন আউটলেট এবং এজেন্সি অ্যারেঞ্জমেন্ট করেছি। এর ফলে রেমিটেন্স উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে, এটা সম্পর্কে দেশবাসী অবহিত আছেন। তো সেই জন্যেই যে সমস্ত রিফর্ম প্রোগ্রাম এর মধ্যে আছে, এর মধ্যে অবশ্যই কিন্তু আইটি সেক্টরের ইনক্লুশন এবং ডেভেলপমেন্ট আছে। এগুলো দিয়ে যখন এই সমস্ত প্রোগ্রামগুলো সব আমরা কার্যকরী করতে পারবো, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে এটার সুফল আমাদেরকে এনে দেবে এবং আমরাও বিদেশি ব্যাংকের সঙ্গে তাল মিলিয়ে কম্পিটিশনে চলার সুযোগ সৃষ্টি করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় দর্শক শ্রোতা, ঘুরে আসি প্রতিবেদন পর্ব থেকে। বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের অর্জিত অর্থ বৈধ চ্যানেলে দেশে পাঠানোর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। 2003-2004 অর্থবছরে 8 মাসে দেশের রেমিটেন্স এসেছে 219 কোটি মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 11% বেশি। প্রবাহের এ ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরের শেষে তা 300 কোটি ডলার ছাড়িয়ে যাবে। ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স এসেছে 25 কোটি 60 লাখ মার্কিন ডলার, জানুয়ারি মাসে এসেছে 35 কোটি 70 লাখ ডলার, 2003 সালের ডিসেম্বর মাসে 28 কোটি 96 লাখ, নভেম্বরে 24 কোটি 54 লাখ, অক্টোবরে 30 কোটি 82 লাখ, সেপ্টেম্বরে 24 কোটি 83 লাখ, আগস্ট মাসে 22 কোটি 77 লাখ এবং জুলাই মাসে এসেছে 25 কোটি 88 লাখ মার্কিন ডলার। 2002-2003 অর্থবছরে দেশে সর্বোচ্চ 300 কোটি মার্কিন ডলারের রেমিটেন্স আসায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাওয়ায় এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দেনা পরিশোধ করা সত্ত্বেও রিজার্ভ আছে প্রায় 262 কোটি মার্কিন ডলার। প্রিয় সুধী, ব্যাংকগুলোতে আইন বিভাগের দক্ষ উকিল নিয়োগ, তাদের জন্য ভালো প্রণোদনার ব্যবস্থাপনার পাশাপাশি সেকেলে আইন কানুনের সংস্কার করতে হবে। ঋণ বিতরণে কোনো তদবির বা রাজনৈতিক বিবেচনায় স্থান না দেওয়া, ঠিকমতো রেমিটেন্স আহরণ, সময়মতো ঋণ আদায় এবং মানব সম্পদ উন্নয়নের জন্য সব মনিটরিং, দ্রুত তথ্য প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণ টুলস ব্যবহার করতে হবে। আসুন আমরা সকলে মিলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশটিকে সম্ভাবনাময় করে গড়ে তুলি। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছে সমকালীন অর্থনীতির আজকের পর্ব। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।